খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহা। এখন মাঠের আজকের আয়োজনে আলোচনার বিষয়বস্তু বিপিএল এ প্রাপ্তি অপ্রাপ্তি কথা বলার জন্য আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন বিপিএল এর চ্যাম্পিয়ন টিম রাজশাহী ওয়ারিয়র্সের বোলিং কোচ তারেক আজিজ খান, এবং একই সঙ্গে আপনার জাতীয় দলে আপনার অভিজ্ঞতা এবং অন্যান্য জায়গায় কোচিং করার অভিজ্ঞতা, লম্বা একটা ক্যারিয়ার আপনার। যদি আপনার খেলোয়াড়ি ক্যারিয়ারের কথা বলি বা কোচিং ক্যারিয়ারের কথা বলি, রাজশাহী শুরু থেকেই একটা মেসেজ দিয়ে আসছিল। সেই মেসেজটা হচ্ছে যে তাদের একটা লম্বা দীর্ঘ পরিসরের একটা পরিকল্পনা রয়েছে। আপনি সেই পরিকল্পনার সঙ্গে শুরু থেকেই যুক্ত। মাস্টার প্ল্যানটা কি ছিল আসলে আপনাদের? প্রথমে আসলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করলে আপনার এটা অন্যায় হয়ে যাবে। তার কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং কাজ করার সৌভাগ্য দিয়েছেন। সেকেন্ড থ্যাঙ্কসটা আপনার রাজশাহী ম্যানেজমেন্ট, এবং আই থিঙ্ক বড় যে থ্যাঙ্কসটা প্রাপ্য তিনি হলো হান্নান সরকার, আওয়ার হেড কোচ। তিনি যখন আমাকে সুযোগ দিয়েছেন এই টিমে কাজ করার, সেই জার্নিটা আসলে লম্বা। মানুষ হয়তো বলেছে আবার স্টার্টিং ফ্রম হান্নান আপনার অকশন টেবিল থেকে শুরু করেছে। তার আগে 3 মাসের একটা ছিল আপনার, আমরা যখন আন্ডার 17 টিম নিয়ে কাজ করছিলাম একসাথে, তখন থেকে হান্নান পুরা টিমটার পরিকল্পনা করছিল কিভাবে কাজ করবে না করবে। তো হান্নানের জন্য সুবিধা ছিল যে হান্নান অনেক আগেই আপনার এই হেড কোচের দায়িত্বটা মোটামুটি কনফার্ম ছিল। সো সেখান থেকে শুরু করে জার্নিটা যদি দেখেন, আমার মনে হয় যে একটা অসাধারণ জার্নি। পার্টিকুলার পারফর্মারগুলোকে পিক করা হয়েছে, কোন প্লেয়ার কখন কি ডেলিভার করতে পারে সে সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা ছিল। কোচিং স্টাফের যদি দেখেন যে একটা, আমি বলবো যে এটা একটা নতুন সূচনাও বলতে পারেন। হান্নান সরকার লিডিং অন ফ্রন্ট, বোলিং ডিপার্টমেন্ট আমি দেখেছি, ব্যাটিং ডিপার্টমেন্ট রাজিন সালে দেখেছে, বাশার ছিলেন ফিল্ডিং ডিপার্টমেন্টে। তো সবাই মিলে আসলে একটা ভালো কিছুর স্বপ্ন দেখেছিলাম, এবং উই আর ভেরি মাচ লাকি, বলবো যে আমরা লাকি যে দিন শেষে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। অল ক্রেডিট গোজ টু আওয়ার প্লেয়ার, ম্যানেজমেন্ট, এবং আমার মনে হয় যে রাজশাহীবাসী যারা দোয়া করেছে রাজশাহী টিমটা যেন রাজশাহী ওয়ারিয়র চ্যাম্পিয়ন হতে পারে। আই থিঙ্ক যারা বিহাইন্ড দ্য সিন কাজ করেছে সবার অবদান রয়েছে এই টিমের সাকসেসফুলে। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিনে আপনাদের বেশ কিছু পরিকল্পনা হয়েছে। যখন টিম চ্যাম্পিয়ন হয়ে যায়, আমরা তো মাঠের খেলাটা দেখি, কিন্তু পেছনের এই গল্পটা আসলে আপনার কাছ থেকে জানতে চাই যে কি ধরনের স্পেসিফিক আপনারা প্ল্যান করেছেন। আমরা দেখেছি রংপুর রাইডার্স বা অন্য অনেক দলের মতো আপনারা খুব বড় তারকাদের দিকে ঝোঁকেননি। ব্যাটার কিংবা বোলারদের কথা বলি, দেশি বোলারদেরকেও আপনারা যতটুকু সম্ভব সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন। সব মিলিয়ে আপনাদের ব্যালেন্সড একটা টিম ছিল। এই টিমটার চিন্তাভাবনাটা আসলে কিভাবে আসলো, এবং সেটার ইমপ্লিমেন্টেশন করাটা আসলে খুব বেশি জরুরি ছিল, সেটা আপনারা করতে পেরেছেন। এর পেছনে আসলে কাজ করেছে কোনটা? আপনি যদি দেখেন যে ফ্রান্সাইজি ক্রিকেটে আসলে কোচিং করার জায়গাটা কোথায়, তো সেই জায়গাটায় আমি বলবো যে অন্যান্য টিমের থেকে রাজশাহী টিম অনেকখানি এগিয়ে যায়, রাজশাহী ওয়ারিয়র্স এগিয়ে ছিল। বিকজ হান্নান সরকার খুব চমৎকারভাবে ফ্রান্সাইজি ক্রিকেট শুরু হওয়ার আগেই আপনার একটা চমৎকার টিম সেট আপ করেছিল, যে টিম সেট আপে কাকে কোথায় কী রোলে তিনি ব্যবহার করতে চান, কোন ওয়েতে তিনি আগাতে চান, পুরো প্ল্যানটা আপনার সাজানো ছিল। তো আমরা লাকি যে আমরা ঠিক পার্টিকুলার এসের থেকে আপনার পিক করেছি প্লেয়ারগুলোকে, এবং অকশনে সাধারণত যে সুযোগগুলো কাজে আসে সেই সুযোগগুলো কাজে লাগাতে হয়, এবং ওই জায়গাটা আপনার রাজশাহী, আমি বলবো যে ওয়ারিয়র্স টিম ম্যানেজমেন্টে যারা ছিলেন তারা খুব চমৎকারভাবে কাজ করেছেন। ক্যাপ্টেন হিসাবে আমরা যাকে বেছে নিয়েছি, আপনার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন, সে শান্ত দারুণভাবে আপনার কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে মাঠে এবং মাঠের বাইরে। যেমন টিম ম্যানেজমেন্টে যারা টিম অনার ছিলেন তাদেরকে যদি আপনারা দেখেন, তারা স্বাধীনভাবে কাজ করতে দিয়েছে। তারা নতুন ফ্র্যাঞ্চাইজি, হান্নান সরকার ওয়াজ টু গুড। দেখেন আমাদের হয়তো বিগ নেম নেই, আমাদের জিমি নিশাম ছিল আমাদের রাজশাহী ওয়ারিয়র্সের সবচেয়ে বড় তারকা, বাট প্রিভিয়াস যদি আপনি বিপিএলগুলো দেখেন দেখবেন যে অনেক অনেক আরও বড় বড় বিগ নেমগুলো ছিল। বাট এই টুর্নামেন্টে আসলে কারা কার্যকর হতে পারে, কারা ধরেন ট্রাভেল প্লেয়ারদের এনওসির একটা বিষয় থাকে, ট্রাভেল মানে কেউ যাবে কেউ আসবে, এই জায়গাটা ব্যালেন্সটা কী হবে। আপনি যদি আমাদের লোকালে দেখেন, মুশফিক দারুণভাবে আমাদেরকে, আমার মনে হয় মুশফিক রহিমকে পিক করা হান্নান সরকারের একটা, মানে আমি পার্সোনালি মনে করি মানে সেরা সিদ্ধান্ত ছিল। কারণ আসলে মাঠের ক্রাঞ্চ মোমেন্টে আপনার এক্সপিরিয়েন্সটা দরকার হয়, এবং শান্ত এবং মুশফিকের ক্যামিওটা এত ভালো ছিল আমাদের মাঠের ফিল্ডে যে আমাদের আর চিন্তা করতে হয়নি।
কোচিং ম্যানেজমেন্টকে যে মাঠ কিভাবে চলবে। তো সেই জায়গাটাতে দক্ষতার পরিচয় দিয়েছে হান্নান। এবং আপনি যদি দেখেন যে বোলিং ডিপার্টমেন্ট আমরা যখন পিক করি, লাস্ট ইয়ার যখন মনে করেন হান্নান কাজ করেছে কমেন্ট্রি দিতে, তো তখনই ওর একটা যেহেতু ওর প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সিলেকশন আছে, ওর অলওয়েজ বিহাইন্ড মাথায় কাজ করে, তো ওইখানে দেখেছে আসলে কে আসলে টিমের জন্য ভালো অ্যাজ এ বলার। এটা একটা দারুণ তো সেই জায়গাটাই সে সবাই আগে কিন্তু দেখেন ভিন্নভাবে পিক করেছে। এবং ও যখন আমার সাথে কথা হয়েছে এবং আমরা সেই একই ফর্মুলাতে হেঁটেছি, বিকজ আমাদের চিন্তা ভাবনাগুলো আসলে একই রকম আছে। এবং আমরা কারেন্ট প্লেয়ারগুলোকে পিক করেছি, ধরেন রিপন মন্ডল, সাকলাইন, সাকিব, দে আর ইয়াং এবং এক্সাইটেড, তারা আসলে কিছু একটা করতে চায়। তো আমরা তাদের এই করতে চাওয়ার ইচ্ছাটাকে দলের জন্য কাজ করেছি। এবং এই টিমের মূল মন্ত্রটা ছিল দল আগে, দেন আপনার ইন্ডিভিজুয়াল। পার্সোনাল বা তো ইন্ডিভিজুয়াল। সেই জায়গাটাই আমরা সাকসেসফুল, এবং যে ওয়েতে আপনার টিমটা এগিয়েছে, একটা চমৎকার পরিবেশ ছিল, পারফরমেন্স হাঙ্গারনেস ছিল, এবং একটা টার্গেট সেট করা হয়েছিল, সেটাকে আমরা অ্যাচিভ করতে চেয়েছি। তো দিন শেষে আমি বলবো যে সেই আবার ঘুরে আপনার আল্লাহ পাকের অশেষ রহমত যে আমাদের এই গোলটাতে আমরা অ্যাচিভ করতে পেরেছি। আচ্ছা, একটা জায়গায় বা বিপিএল শুরুর আগে বা বিপিএল চলাকালীন সময়ে অনেকেই নতুন নতুন অনেক প্লেয়ারকে নিয়ে আসেন। আপনারা যেরকম শেষ মুহূর্তে কেন উইলিয়ামসনকে ইনক্লুড করেছেন, তো সেই জায়গা থেকে এরকম তো আসলে লিস্টটা অনেক লম্বা থাকে, অনেক বড় থাকে, সেখান থেকে বাছাই করে করে আসলে প্লেয়ার নেওয়া হয়। এমন কোনো প্লেয়ার আছে যাদেরকে প্রথমে আপনারা লিস্টে রেখেছিলেন, হয়তো বা খুব বড় নাম, তাদেরকে শেষ পর্যন্ত বাদ দিতে হয়েছে টিম কম্বিনেশনের কারণে? আপনার বড় নাম আসলে বাদ দেওয়াটা ভেরি ডিফিকাল্ট, কারণ ওই জায়গাটা আপনার ওদের অ্যাভেলেবিলিটি আছে কিনা, ওরা আমাদের জন্য সময় বের করতে পারবে কিনা, সেটা একটা বড় ফ্যাক্টর ছিল। আপনি দেখেন যে বিপিএল যখন চলেছে তখন ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু দুইটা ফ্রাঞ্চাইজি বিগ টুর্নামেন্ট রান করেছে, বিগ ব্যাশ রান করেছে, আইএলটি রান করেছে, এসএল শুরু হলো। তো সব মিলা প্লেয়ার, মানে আপনি যদি ওই বিগ নেম খুঁজতে যান তারা দে আর অল বিজি। তো আমরা বিগ নেম খুঁজেছি, বাট দিন শেষে আমরা বলবো যে আমরা যখন দেখেছিলাম, যেমন আপনি কেন উইলিয়ামের বিষয়ে যদি জানতে চান, তাহলে এটা একটা সিক্রেট পার্ট। সেটা ছিল এরকম যে আসলে আপনি যদি দেখেন যে আমাদের টপ অর্ডার, মানে আমাদের টপ টু কিছুটা স্ট্রাগল করছিল। তো যখন আপনার টপ টু স্ট্রাগল করবে, তখন এই ইনিংস মেরামতের জন্য আপনার সামহাও কাউকে দরকার যে আমাদের এই কাজটা করে দিতে পারে। এবং দেখেন সেমিফাইনালে কেন এক্স্যাক্টলি সেম রোলটা প্লে করেছে। সো আমরা খুব লাকি যে আমরা যেটা চিন্তা করে আপনার যে প্লেয়ারকে পিক করা হয়েছিল, সবাই তার পরিকল্পনা অনুযায়ী ডেলিভার করতে পেরেছে। তো এটা লাক, এবং ওই লাকটা এবার রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষে ছিল। সবসময় চ্যাম্পিয়ন হওয়ার পরে বা যখন রানার্স আপ হয়, তখন একটা বিষয় সব মানে টুর্নামেন্ট শেষে চলে আসে, সেটা হচ্ছে প্রাইজ মানির যে বিষয়টা। তো এবার বিপিএল এ যে প্রাইজ মানিটা দেওয়া হয়েছে, সেই প্রাইজ মানিটা আমরা একটু, প্রাইজ মানির যে অর্থটা চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ বা অন্যান্য দলকে দেওয়া হয়েছে, সেটা একটু দেখতে চাই। বিপিএল এর দ্বাদশ আসরের প্রাইজ মানি যেটা, বিজয়ী দল 2,75,00,000 টাকা এবং রানার্স আপ দল 1,75,00,000 টাকা। আমি যেই প্রসঙ্গে আসতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ যখনই ভালো খেলে, ভালো জয় পায়, তখন তাদের জন্য বোনাস ঘোষণা করা হয়। বিপিএল এ রাজশাহী ওয়ারিয়র্স 6 বছর পরে তাদের যেই শিরোপা, আবার সেটা তুলতে পারলো রাজশাহী মানে নামের কথা যদি বলি, যে রাজশাহী অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি। আপনাদের টিম ওনাররা কি এ ধরনের কোনো এখন পর্যন্ত বোনাস বা পুরস্কার? আপনি যদি দেখেন যে নাভিল গ্রুপ এটা দায়িত্ব নিয়েছে, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম তাদের জন্য এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অনার হওয়া। আমার মনে হয় যে তারা শতভাগ, আপনি বলবেন যে যেটা আমরা বলি যে স্ট্যান্ডার্ড মার্ক, লেটার মার্কের উপরেও যদি আপনার কিছু থাকে, সেটা তারা প্রডিউস করেছে। আপনার ইচ অ্যান্ড এভরি ছোটো ছোটো যে ডিপার্টমেন্টগুলো থাকে, তারা সব জায়গাতেই দিয়েছে, আপনারা কাজ করেছে। পাশাপাশি আপনি যদি দেখেন যে বিপিএল শেষ হওয়ার আগেই সবার পারিশ্রমিক ক্লিয়ার, যেটা আপনারা সবসময় মিডিয়া আপনার খুঁজে বেড়ায় যে খেলার পরে পয়সা পায়নি, অমুক হয়নি, তমুক হয়নি, বাট এরা কিন্তু আগেই করেছে। বোনাসটা তারা ইনশিওর করেছে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ। এবং আপনি যদি, আমার মনে হয় না যে এবার রাজশাহী ওয়ারিয়র্সের টিম ওনারদেরকে নিয়ে আপনি একটা নেগেটিভ কোনো নিউজ খুঁজে পাবেন। তারা এতটা নিখুঁতভাবে কাজ করেছে যে টিমের এনভায়রনমেন্টটা এত ভালো ছিল, যেটা আপনার বলেছি যে মাঠে ফাইনাল খেলার আগেই আপনার ফাইনালের আপনার ম্যাচ ফি সহ আপনার এভরিথিং ক্লিয়ার, এবং হোল পেমেন্টটা আপনার ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সো তার মানে তারা কতটা কনফিডেন্স ছিল এই টিমটা নিয়ে, এবং এই টিমের সবাই আসলে এত বেশি ডেডিকেটেড ছিল আপনার টিমটার সাকসেসের ব্যাপারে, যার কারণে টিম ওনারদেরকে সেকেন্ড টাইম চিন্তা করতে হয়নি যে এদের টাকা পয়সা, অনেক সময় হয় না যে টাকা দিয়ে দিলে খেলবে না, এরকম একটা রো উঠে, বাট তাদের এই ধারণাটা তাদের মাথায় আসেনি, কারণ টিমটা আসলে 100টায় গাঁথা ছিল এবং তারা দারুণভাবে পিছন থেকে কাজ করেছে। শুরু থেকেই আমরা নিলামের সময় দেখছিলাম যে মানে অত্যন্ত দক্ষতার সাথে টিমটা সাজানো হয়েছে।
তখন থেকে বোঝা যাচ্ছিল যে হান্নান ভাই এবং আপনাদের যে পরিকল্পনা সেই জায়গায় একটা মানে সুদূরপ্রসারী একটা পরিকল্পনা আছে যে বিপিএল এর লাস্ট পর্যন্ত আপনারা কোথায় থাকতে চান বা কোথায় রাখতে চান। রাজশাহীর বিগত বছরে যে ফ্র্যাঞ্চাইজি ছিল তাদের নিয়ে তো নানান ধরনের সমালোচনা ছিল, সো সেটার কিছুটা একটা আঁচ বা কথার আঁচ হয়তো বা আপনাদেরও লাগার সুযোগ ছিল যদি আপনাদের সেই জায়গা থেকে ব্যত্যয় ঘটতো, সেটা ঘটেনি। আপনি বলছিলেন যে প্রতি ম্যাচেই আপনাদের বোনাস বা অন্যান্য সুযোগ সুবিধা ফ্র্যাঞ্চাইজি দিয়েছে। আমরা এতদিন পর্যন্ত শুনেছি যে রংপুর রাইডার্স কিংবা বরিশাল ছিল, এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল, তারাই তাদের প্লেয়ারদের এই ধরনের যেই নিশ্চয়তা সেটা তারা দিয়েছে বা সুযোগ সুবিধার বিষয়গুলো দেখেছে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে কোনো না কোনো একটা গ্যাপ খুঁজে পাওয়া গেছে, কোনো না কোনো অভিযোগ ছিল। রাজশাহীর আসলে কি ধরনের বিষয়গুলো ইনশিওর করেছে সেটা একটু জানতে চাই, মানে বিপিএল এর জন্যই, বিপিএল এর স্বার্থেই যদি সেগুলো বলেন আর কি। না, আপনি যদি দেখেন, আমি আপনাকে আগেই বললাম, আপনি সাকসেস হয়েছেন তাই হয়তো আপনার কোনো ফাঁকফোকর খুঁজে বের হওয়া যাচ্ছে না। বাট একটা সাকসেসফুল টিম হতে গেলে যে প্ল্যান পরিকল্পনা নিয়ে আগাতে হয়, সেই জায়গাটায় আমি আপনাকে প্রথমেই বলেছি, দ্য মাস্টার মাইন্ড ওয়াজ হান্নান সরকার। এবং তিনি কি করবেন, কি করবেন না, কখন করবেন, এগুলো তিনি অনেক আগেই ঠিক করেছেন। আমরা অনেক আগে বসে ঠিক করা হয়েছে। সো ম্যানেজমেন্ট জানতো যে আসলে তারা কিসের জন্য কাজ করছে, কোচিং সেট আপ জানতো তারা কিসের জন্য কাজ করছে, প্লেয়ার জানতো তারা কিসের জন্য কাজ করছে। তো ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টে আমার মনে হয় যে প্রফেশনালিজমের বড় একটা ছায়া ছিল। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল হান্নান যখন আমাদের এই কোচিং প্যানেলটাকে দেশি সেট আপ নিয়ে রেডি করে মানে আপনার হাত দিতে চেয়েছে, তখন আমাদের জন্য একটা রেসপন্সিবিলিটি ছিল নিজেদেরকে প্রমাণ করার যে আমরা 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 আসছি, আমরা সক্ষমতা অর্জন করছি। আমি যখন আইসিসি লেভেল 3 করে আসলাম, ধরেন আরো 9 মাস আগে করেছি, তখন এসে আমরা যদি আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন যে আমরা আসলে কোথায় পিছিয়ে আছি, 8-9 বছর গ্যাপ হয়ে গেছে আপনি যদি টপ টিমের সাথে আমাদের ক্রিকেট স্ট্যান্ডার্ডের ওই জায়গাটাতে। তো ওই জায়গাটা ডেভেলপ করতে হলে এই হান্নান বলেন, আমি বলেন, রাজিন বলেন বা আপ জেনারেশন যারা আসবে তাদেরকে আসলে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। এবং সেই ডিফারেন্ট ওয়ের চিন্তাটা আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম অন দ্য টেবিল। আমি বলবো যে হান্নান আমাদের উপর ফেথটা রেখেছে। রাজিন ছিল, আপনি দেখেছেন, এক্স ক্যাপ্টেন বাংলাদেশ টিম। হান্নান সরকারের যে ভূমিকাটায় সে কাজ করেছে অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ কোচ, অ্যাজ এ সিলেক্টর এবং অ্যাজ এ ম্যানেজার, ইচ অ্যান্ড এভরি সেক্টরে হান্নানের কাজ করার এক্সপিরিয়েন্সটা রয়েছে। তো সবাই মিলে আমরা যেটা চেয়েছি যে আমাদের যেন স্ট্যান্ডার্ডটা আমরা আপ করতে পারি, যে আমরা দেখাতে চাই যে বিপিএলে আপনি হয়তো আমাদের টিমের দিকে তাকান, খুব বড় নাম পাবেন না, কিন্তু দে আর অল পারফর্মার। আমরা যে প্ল্যানটা করেছি যে সবার সামনে যেন আমরা একটু নতুনভাবে আবির্ভাব হতে পারি। এবং আমি আগেও আপনাকে বলেছি যে সব কিছুর মালিক আল্লাহ পাক, এবং তিনি আমাদের এই প্ল্যানটাকে সাকসেস হতে দিয়েছেন। এবং দিন শেষে যদি আপনি দেখেন যে আমাদের এই কোচিং সেট আপ, আমাদের প্লেয়ারগুলোকে দিয়ে তাকান, অন্য যে কোনো ফ্রাঞ্চাইজি থেকে কেউ বলবে না যে কোনো বড় বড় বিগ নেমকে আমরা নিয়েছি, বাট উই আর লুকিং ফর দ্য পারফর্মার যে আমার দলে কন্ট্রিবিউশন করতে পারে। এবং যার যতটুকু কন্ট্রিবিউশন করার ক্ষমতা আছে তার অ্যাবিলিটিটাকে পিক করা হয়েছে এবং সেখান থেকে আপনার টিমটাকে গঠন করা হয়েছে। দিন শেষে রাজশাহী পারফর্ম করেছে, কন্ট্রিবিউট করেছে প্লেয়াররা, সেজন্যই তো আসলে দিন শেষে চ্যাম্পিয়ন, এবং সেই চ্যাম্পিয়নের আমেজটা কিন্তু এখন পর্যন্ত রয়েছে। দর্শক, আমেজ এখনো ফুরাচ্ছে না। বিপিএল এর প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা করছিলাম। আমার সঙ্গে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং একই সঙ্গে চ্যাম্পিয়ন দলের বোলিং কোচ তারেক আজিজ খান। এই পরিচয়টাই হয়তো এখন বেশি উপভোগ করছেন নিঃসন্দেহে। বেশ কিছু ব্যাপার যেটা আমরা চ্যাম্পিয়নের কিভাবে চ্যাম্পিয়ন হয়েছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। তবে যদি সেখান থেকে পিছপা হতো বা রেজাল্টে আসলে ফেইলিওর আসতো, সেই সময় আসলে কিন্তু নানান সমালোচনার শিকার হতে হতো। সেই বিষয়গুলো কি আপনাদের মাথায় তখন আসলে এসেছে কিনা? না, অবশ্যই আছে। দেখেন, আমি যখন কোচ হতে চেয়েছি তখন ধরেন আমি প্লেয়ারের সাফল্য এবং ব্যর্থতা দুটোটার ভাগী হওয়ার, আমি দুটোটারই ভাগ নিতে চাই এবং আমি আসলে এটাকে এনজয় করতে চাই। কারণ আপনি যদি একটুখানি পিছন ফিরে দেখেন যে প্লেয়ারটা যে পরিমাণ পরিশ্রম করে, সে আসলে কোনো না কোনো কোচের গাইডলাইনে করে। তো আমার যদি আপডেট না থাকি, আমি যদি সেই যোগ্যতাটা অর্জন না করি, আমার মনে হয় তাহলে কোচিংয়ে আসাই উচিত না। বাট আমাদের এখানে কোচিংটা অনেক সময় অনেক ইজি ওয়েতে রান হয়, যার কারণে আপনি যেটা বলেছেন। বাট আপনাকে কথা দিচ্ছি, তারেক আজিজ যে কোচিংটাতে আসছে সেখানে সে সফলতা এবং ব্যর্থতা দুটোটার ভাগ নিতে চায়। অবশ্যই আমরা তারেক আজিজের কোচিং কৌশল নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে আরো কিছু প্রসঙ্গ আছে। যেমন রাজশাহীতে 8 ম্যাচে 17 উইকেট পেলেন রিপন মণ্ডল।
জিসান আলমের মতো প্লেয়ার যিনি ওপেনিংয়ে ভালো খেলেন বা হিট করতে পারেন, তাকে বসিয়ে সাহিবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম প্রথম ম্যাচগুলোতে ভালো খেলছিলেন না। তাদের পরিবর্তে জিসান আলমকে হয়তো বা ট্রাই করা যেত, সেই ট্রাইটা আপনারা করেননি। ইয়াসির আলী রাব্বির মতো প্লেয়ারকে বসিয়ে রেখেছেন এবং অনবরত কিন্তু আপনাদের জায়গায় সাফল করা হয়েছে। তানজিম হাসান সাকিব বল হাতে খুব একটা ভালো করছিলেন না, তুলনামূলক অনেক বেশি খরচে রিপন মণ্ডলকে খেলারই সেখানে বেশি ভালো হতো। সাকলাইন আবু জাফর সাকলাইন যে ওনাকে আপনারা বেশ ভালো দামে কিনেছেন জাস্ট একটা এশিয়া কাপের পারফরমেন্স দেখে, রাইজিং স্টার এশিয়া কাপ যেটা। এই যে চেঞ্জেসগুলো, এই যে ডিসিশনগুলো এবং সেটা অনেক সময় দেখা যায় যে আমি যদি ভালো খেলি তাহলে আমাকে পরের ম্যাচে বসিয়ে রাখলে কিন্তু আমার মধ্যে একটা অসন্তোষ বা অসন্তুষ্টি কাজ করবে। সেই জায়গাগুলো আসলে কিভাবে আপনারা হ্যান্ডেল করেছেন? না দেখেন, আমরা যখন প্রথম টিমটা সেট করা হয় তখনই কিন্তু আপনার যাদেরকে আমরা পিক করেছি, আপনার যদি আস্থা না থাকতো তাহলে আপনি পিক করতেন না। তো আমরা সবার আগে ওই জায়গাটায় নিজেদেরকে আস্থাবান করেছি যে হ্যাঁ, আমার এই প্লেয়ারের প্রতি আস্থা আছে এবং তাদের অ্যাবিলিটি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা আছে, কার কী অ্যাবিলিটি আছে এবং কে কতটুকু দলের প্রয়োজনে ডেলিভার করার ক্ষমতা রাখে। আপনি যে নামগুলো বলছেন, হ্যাঁ, জিসান একটা ম্যাচে সুযোগ পায়নি, কিন্তু তার চেহারার দিকে তাকালে আপনি কখনোই বুঝতে পারবেন না যে তার এই আক্ষেপটা আছে, কারণ সে জানে তার থেকে বেটার প্লেয়ারটাই পারফর্ম করেছে। ইয়াসির বলেন, আকবর বলেন, এটা টিমের কম্বিনেশন আসলে। আমরা আপনাকে আগেই বলেছি যে যখন হান্নান, আমি, রাজিন বা বাসার এরা যখন আমরা এই কোচিংয়ে এসেছি, আমরা আসলে কিছুটা চেঞ্জেস দেখতে চাই। এখন হয়তো আপনার কাছে বলতে ভালো লাগছে যেহেতু আমরা সাকসেসফুল হয়েছি, না হলেও হয়তো এগুলাই বুমেরাং হয়ে যেত। সাকসেসের কথা বলছিলেন যেহেতু, আমরা সেই সাকসেস স্টোরির একটা দেখে আসি। রিপন মণ্ডলের কথা বলছিলাম, তিনি 8 ম্যাচেই 17টা উইকেট লাভ করেছেন। তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে 13 রানে 4 উইকেট, 8.53, যদিও একটু খরচে ছিলেন। শরীফুল ইসলাম এবার সর্বোচ্চ উইকেট নিয়েছেন। পেসার সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন, এটা দারুণ একটা ব্যাপার বাংলাদেশের যে প্রেক্ষাপট, যেই ধরনের উইকেট থাকে। নাসুম আহমেদ 12 ম্যাচ খেলে 18 উইকেট লাভ করেছেন। বিনুয়া ফার্নান্দো শ্রীলঙ্কান এই বোলার 11 ম্যাচে 18 উইকেট, আপনাদের দলেরই। সো এই পিকটাও দারুণ হয়েছে। আমরা অনেক সময় দেখি যে বিদেশি অনেক বড় বড় প্লেয়াররা থাকেন, কিন্তু পিকটা আসলে দেখা যায় যে এখানে এসে এক্সিকিউট করতে পারেন না। হাসান মাহমুদও ভালো করেছেন, যেই প্রসঙ্গটাতে ছিলাম আসলে যে হ্যাঁ, আমি ওটাতে আসছিলাম। আপনার যদি আপনি দেখেন যে আমরা জানতাম যে কন্ডিশনটা কি, এবং আপনি যদি দেখেন যে ডিসেম্বর জানুয়ারি আমাদের এখানে কি ধরনের কন্ডিশনটা ব্রাজ করে, সো কন্ডিশনে কোন ধরনের বলারগুলো ইফেক্টিভ হতে পারে সেই বিষয়গুলোতে আমাদের নজর ছিল। কোন ব্যাটারগুলো এই জায়গাটাতে আপনার এই খাপ খাওয়াতে পারবে এবং দলের প্রয়োজনে খেলতে পারবে সে সম্পর্কে জানা ছিল। আমি স্পেশালি রিপন মণ্ডলকে বলতে চাই যে আমরা হাই পারফরমেন্স ইউনিট থেকে যখন কাজ করছিলাম একসাথে, রিপন, সাকলাইন ওয়াজ দেয়ার, আপনার রিপনের ভিতরে একটা অন্যরকম ক্ষুধা কাজ করছে। আমরা ওর ইচ্ছাটাকে কাজে লাগিয়েছি, ওর স্কিলের মনে করেন একটা ডেভেলপ করা হচ্ছে। জাস্ট মনে করেন সে ভালো ইয়র্কার মারতে পারে, পাশাপাশি তার পেসটাকে ইনক্রিজ করা হচ্ছে এবং রিপন কি চমৎকারভাবে না ডেলিভার করেছে আপনি যদি দেখেন। বাট আমরা যেটা আগে বলেছি, আমরা সেই প্লেয়ারকে আপনারা ফাইনাল খেলাতে পারেন, আমরা তাদেরকে আপনার ফাইনাল খেলাতে পারিনি। বাট আমরা যেভাবে চিন্তা করেছি, ধরেন পার্টিকুলার যদি আপনাকে একটু উদাহরণ দিই, এরকম যে আমাদের রুবেল খেলেছে, আপনি দেখেছেন হয়তো, মিস্ট্রি অফ স্পিনার, ড্রাফট থেকে হান্নান এবং শান্ত তাকে পিক করেছে। কিন্তু এই বলারটাকে আমরা যদি লাস্ট আমরা সেমিফাইনাল যেটা আপনি দেখেন আমরা যেটা খেললাম সিলেটের এগেনস্টে, সেখানে ইমন ছিল, আফিফ ছিল, মঈন আলী ছিল। আমরা শুধু তাকে খেলিয়েছি একটা, হয় ইমন, হয় আফিফ, হয় মঈন আলী, যে কোনো একটা উইকেট সে যদি নিতে পারে আমাদের আপনার সাকসেস, আমরা আমাদের প্ল্যানিংয়ে সাকসেস হতে পারি। দেখেন কি চমৎকারভাবে সে ডেলিভার দিয়ে স্টার্ট করেছে, কিন্তু 16 রান না 18 রান দিয়ে। তার মানে যে সাহসী সিদ্ধান্তটা আমরা নিয়েছি, ক্যাপ্টেন আমাদেরকে সেটা ব্যাক করেছে এবং মাঠে ক্যাপ্টেন আসলে চমৎকারভাবে এদেরকে ইউজ করেছে। আপনার রিপন মণ্ডল আমার মনে হয় এই বিপিএলের সেরা আবিষ্কার এবং সাকলাইন হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের আর একটা, আমি বলবো যে যদি তার ব্যাটিংটা ভালো একটু ডেভেলপ করতে পারে তাহলে ওয়ার্ল্ড ক্রিকেটে আমাদের এই ধরনের আপনার প্লেয়ার দরকার আছে। সো ইজ এ হ্যাপি টিম, আপনার হ্যাপি জার্নি। যেহেতু আপনি যেটা প্রথমে বললাম যে যখন আপনি সাকসেসফুল হয়ে যাবেন তখন অনেক কিছু মনে হবে যে রাইট সিদ্ধান্ত ছিল, বাট আমরা যখন আপনাকে বলেছি, আমরা যখন যাদেরকে নিয়েছি আস্থা ছিল দেখে নিয়েছি, যার উপরে আস্থা ছিল না তাদেরকে কিন্তু আমরা নিইনি। সো আমাদের যাদের উপর আস্থা ছিল তারা আস্থার প্রতিদানটা আমাদেরকে দিয়েছে, সেজন্য আমরা কোচ হিসেবে হ্যাপি। বাট আমার মনে হয় অল ক্রেডিট গোজ টু প্লেয়ার, এবং তারা মাঠে ডাই হার্ড ট্রাই করেছে। আপনি যদি আমার বোলিং ডিপার্টমেন্টটাকে দেখেন, প্রত্যেকটা ম্যাচে কি দুর্দান্ত ফাইট করেছে তারা। ফিল্ডিং ডিপার্টমেন্টে যদি দেখেন, পুরা বিপিএলের আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডিং সাইড আমাদের টিমটা। এবং টিমের জেল যদি আপনি দেখেন,
সিনিয়র মুশফিক থেকে শুরু করে একদম জিসান আলম পর্যন্ত আপনি একটা আলাদা জেল খুঁজে পাবেন। এই দলটা একটাই চিন্তা করেছে, সেটা হলো একটা আলটিমেট গোল আমরা সেট করেছি, আমরা এটাকে অ্যাচিভ করতে চাই। আপনি রিপন মন্ডলের কথা বলছিলেন যে হাই পারফরমেন্স ইউনিট থেকেই তার দিকে একটা আলাদা নজর ছিল আপনাদের, এবং আপনি বেশ আপনার সান্নিধ্যেই বা আপনাদের সান্নিধ্যেই সে গড়ে উঠেছে এবং ইয়র্কার সে চমৎকারভাবে কাজ করছিল। আমরা রাইজিং স্টার এশিয়া কাপে দেখেছি এবং বিপিএলও দেখেছি যে সে ইয়র্কারে তার আগের চেয়ে দক্ষতা বেড়েছে। তাকে নিয়ে স্পেসিফিক আসলে আপনাদের প্ল্যানটা কি এবং তার মধ্যে কি ধরনের সক্ষমতা দেখেন? ডেথ ওভারে এরকমও বলা হচ্ছিল, রাইজিং স্টারে যখন তার পারফরমেন্স দেখা হলো এরকমও বলা হচ্ছিল যে ডেথ ওভারে জাতীয় দলে মুস্তাফিজের পার্টনার হতে পারে সে। তো সেই সক্ষমতাটা আসলে তাকে একটু সময় দেওয়া উচিত নাকি খুব দ্রুতই সেই সুযোগটা পাবে, মানে কিভাবে দেখছেন? না, আমি যেটা সবসময় মনে করি রিপন মন্ডলের আপনার আয়ারল্যান্ডের সাথে ডেবু হতে পারতো, বিকজ ও অনেকদিন ধরে খুব খুব ভালো শেপে আছে। বাট আপনি যেটা বলেছেন, যেমন ধরেন রিপন যে স্কিলটা ডেভেলপ করেছে ডেথ ওভার বোলিংয়ে, এটার স্পেশালাইজড হতে হবে, তার আইডেন্টিটাকে এত বেশি স্ট্রং করতে হবে যেন মুস্তাফিজের কাটার দিয়ে আমরা মুস্তাফিজকে যেমন চিনতে পারি, রিপন মন্ডলের ডেথ ওভার বোলিং হিসাবে আমরা তাকে দেখতে পারি। একটা ছোট ফরম্যাটে, এই টি-20 ফরম্যাটে আপনার ডেথ ওভারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাটা যে বলারটা সবচেয়ে ভালো ডেলিভার করছে অ্যাট দিস মোমেন্ট আমাদের যদি বাংলাদেশের এনভায়রনমেন্টে দেখেন, তাহলে রিপন মন্ডল দারুণভাবে করে দেখিয়েছে সেটা। সো সে ডিজার্ভ ইট, বাট আরও অনেক কিছু ডেভেলপ করার আছে যেটা রিপনও জানে, আমরা কোচ হিসাবে জানি। বাট আপনি যদি দেখেন, রিপন হয়তো মনে মনে রাগ করতে পারে, ধরেন যে আমরা এত ভালো খেলার পরেও তাকে ড্রপ দিয়েছি। বাট রিপন যখন আরও আপনি এখন তো বয়সে তরুণ, ও যখন জানবে যে ব্যক্তির থেকে দলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, দলের গোলটা অ্যাচিভ করা। তো আমরা পার্টিকুলার যেটা আপনার বললাম যে আমরা মিরপুরের মাঠে আমরা চেয়েছি একটা বলার যেন যার সুইং ক্যাপাবিলিটি আছে, এমন একটা বলার হলে আপনার আর্লি আমরা প্রেশারটা দিতে পারবো। দেখেন বিনুরা আমাদেরকে কিভাবে সেটা ডেলিভার করেছে, সাকিব ডেলিভার করেছে। সো আমার মনে হয় রিপন ইজ গ্রোয়িং আপ, এবং আমার মনে হয় যে ও যদি আরেকটু নিজেকে যত্ন করে গড়তে পারে, এবং আমি আপনাকে বললাম যে আমি দেখতে পাচ্ছি যদি রিপন গেম অ্যাওয়ারনেসটা আরেকটু বাড়াতে পারে, তাহলে ডেট ওভারে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বলার হতে যাচ্ছে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে পারফর্মার হওয়ার সাথে সাথে টিপম্যান হওয়াটাও অত্যন্ত জরুরি বিষয়, এবং সেটাও আসলে প্লেয়ারদেরকে শিখতে হবে। এখন মাঠের আজকের আয়োজনে আছেন তারেক আজিজ খান, চ্যাম্পিয়ন দলের বোলিং কোচ। শুনছিলাম আপনাদের দলের ভেতরের গল্প, কিভাবে এই পুরো যাত্রাটা আপনারা করেছেন। বিভিন্ন প্রসঙ্গ বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে, এই প্রতিবন্ধকতার মধ্যেও শেষ পর্যন্ত আসলে পুরো টুর্নামেন্ট চালাতে হয়। সেই প্রতিবন্ধকতা আসলে যারা দর্শক তারা তো আসলে খুব বেশি দেখতে পারে না, সেই প্রসঙ্গগুলোতে আসবো। তবে তার আগে আমি একটু এইবার বিপিএলে যারা সেরা পারফর্ম করেছেন ব্যাট হাতে, সেই ব্যাটারদের পারফর্মটা আসলে একটু দেখে আসতে চাই, টপ লিস্টে যারা রয়েছেন। এবং সেই জায়গাতে যদি দেখি তাহলে পারভেজ হোসেন ইমন, তিনি 12 ম্যাচে 395 রান করেছেন, সিলেটের হয়ে খেলেছিলেন। তাওহিদ হৃদয় রংপুরের হয়ে খেলেছেন 11 ম্যাচে 382। এবং যেই নামটার জন্য তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত, তারা দুজনই 13টা করে ম্যাচ খেলেছেন। 136 স্ট্রাইক রেটে বা কাছাকাছি স্ট্রাইক রেট, একজন 356, একজন 355। শুরুর দিকে নাজমুল হোসেন শান্ত কিন্তু দারুণ খেলছিলেন, সাপোর্ট দিয়েছেন। তবে স্পেসিফিকভাবে শান্তর প্রসঙ্গে আসবো। তানজিদ হাসান তামিম, তিনি শুরুর দিক থেকে বেশ কয়েকটা ম্যাচে টানা তিনি রান পাচ্ছিলেন না। সেই জায়গায় আমরা বলছিলাম যে জিসান আলম কিংবা আরও অন্য কাউকে ট্রাই করা যেত কিনা। এই ফেইটটা মানে রাখাটা আসলে কতটা কঠিন ছিল তানজিদ হাসান তামিমের উপর? আমরা জানি তার সামর্থ্য, তারপরেও যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা বারবারই ঘুরে ফিরে আসে যে এখানে আসলে পারফর্মারদেরই দিন শেষে আপনার দলে রাখতে হয়, ডিসিশনটা কতটা কঠিন ছিল? না না, ডিসিশন আপনাকে প্রথমে বলেছি, আমরা যে কাজটা করেছি সবার আগে আমরা জানি আমার তামিমের উপরে আমাদের আস্থা আছে, আমরা জানি শান্ত আমাদের জন্য কি। তো আমরা কিন্তু কোনো সময় ডাউট ছিলাম না, যারা আমরা ম্যানেজমেন্টে ছিলাম তারা কোনো সময় তাদের অ্যাবিলিটি নিয়ে আমাদের ডাউট নেই। আমরা শুধু অপেক্ষা আছি যে তার ডেলিভারের, যেটা আমরা সবসময় বলি যে তার টাচে কখন আসবে। আপনি দেখেন শান্ত শুরু করেছে অসাধারণভাবে, সে কিছু কিছু অপরচুনিটি মিস হয়েছে, নাহলে আরও বেশি রান করতে পারত। আপনি তামিম দেখেন, আমরা জানি বড় ম্যাচের প্লেয়ার, এবং যেক্ষুনি দুইটা ম্যান অফ দ্য ম্যাচ কোথায় জায়গা মতো। সো আমরা এদের সম্পর্কে আমাদের আসলে পরিষ্কার ধারণা ছিল, এবং আমরা জানি যে কার কত অ্যাবিলিটি আছে, কে কখন ডেলিভার করার ক্ষমতা রাখে। যখনই দলের ক্রান্স মোমেন্ট আসছে আপনি দেখবেন এদের নামগুলাই পাবেন, এরাই পারফর্মার। সো আমরা জানতাম যে আমার টিমের জন্য, আমাদের টিমের জন্য এই দুজনই বেস্ট। আমি শান্তর কথা স্পেশালি আলাদা করে বলতে চাই, কারণ ওর সাথে আমরা আবাহনীতেও কাজ করেছি, আমরা আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের আবাহনী চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। সো ক্যাপ্টেন যখন ওকে এই রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়েছে,
তার ভিতর থেকে আমরা আমাদের বেস্টটা বের করার চেষ্টা করেছি। ওর লিডিং অন ফ্রন্ট, So, মাঠে দেখেন, মাঠের বাইরে দেখেন। এটা কি বলা যায় যে নাজমুল হোসেন শান্ত, তারেক আজিজ খান এবং হান্নান সরকার মানে তিনটা চ্যাম্পিয়ন কম্বো এরকম? আপনি বলতে পারেন এটা একটা গুড কম্বিনেশন, এবং আমার মনে হয় যেহেতু অ্যাজ এ সিলেক্টর হিসাবে হান্নান অনেক দিন অনেকগুলো গ্রুপের সাথে কাজ করেছে, শান্তর সাথে তার জেলটা আরও অন্যরকম আছে। আমি আবাহনীতে যে ফার্স্ট মানে আমরা লাস্ট ইয়ার যখন হান্নান কোচিংয়ে আসলো তখন আমরা একসাথে কাজ করেছি, আমাদের জেলটা ওখান থেকে ছিল। হ্যাঁ, আমরা জানতাম যে শান্ত কি বলতে চায়, হান্নান জানে যে শান্তকে কিভাবে ম্যানেজ করতে হবে, এবং শান্ত জানে যে এই দুইটা লোক আসলে কি চাচ্ছে দলের জন্য। তো আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা ভালো ক্যামিও হিসাবে কাজ করেছে। আর আমরা শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আসলে কখনোই আমাদের মনে কোনো ডাউট ছিল না, এবং অ্যাজ এ প্লেয়ার ভেরি হার্ড ওয়ার্কার। আপনি যদি দেখেন নিজের কথা চিন্তা করে, দলের কথা চিন্তা করে, এবং সবচেয়ে বড় যেটা ফেথ করেছি যে সবার আগে দল। প্রয়োজন পড়লে সে সামনে থেকে নেতৃত্ব দিবে, প্রয়োজন পড়লে সে পিছন থেকে সবাইকে সাপোর্ট দিবে। এবং আপনি যদি দেখেন যে হিসাব করলে তো হাইস্ট রান গেটার হওয়ার সুযোগ ছিল সে যদি নিজের জায়গা ছাড়তে না চেত, কিন্তু না, তিনি দলের কথাই চিন্তা করেছেন যে দলের কোনটা ভালো হবে, তিনি কিন্তু তখনই গেছেন। লাস্টে যখন কালকে তিনি নেমেছেন, আপনি তো বলতে পারেন যে কালকে ওই সময় শান্ত কেন, এটা সাধারণ আসতেই পারে, বাট হি টুক রেসপন্সিবিলিটি। এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আমরা ক্যাপ্টেনকে প্রোটেক্ট করেছি, ক্যাপ্টেন আমাদেরকে মাঠে ডেলিভার করেছে, এবং মাঠের বাইরে আমার মনে হয় যে হি ইজ দ্য ট্রু ক্যাপ্টেন। এক্স্যাক্টলি তাই। কথা বলছিলাম বিপিএল এর প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে, সেখানে অনেকের কথাই চলে আসলো। আমি একেবারে ছোট্ট ছোট করে কিছু কথা আপনার সম্পর্কে মানে আপনাদের কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে যে যদি হান্নান সরকারের কথা বলি, তাকে অনেক রকমভাবেই অনেক জায়গাতেই তাকে দেখেছি, কখনো নির্বাচকের জায়গায়, কখনো তিনি কোচ, কখনো অন্য দায়িত্বে তিনি প্লে করেছেন। একেবারে এক কথায় তাকে যদি আমি জানতে চাই বা বিশেষত্বের কথা বলতে চাই, তাহলে কোনটা হান্নান সরকারের বিশেষত্ব? আমরা সবাই একই এজি, হচ্ছে না, আমি বলবো যে হান্নানের যে জিনিসটা আছে এটা সাধারণত আমি চাই সিক্রেটই থাক। এটা 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 হইলেও কোচিংটা অনেক বেটার করতে পারবে, এবং ওর আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক অন্য যে কোনো থেকে অনেক 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 আগানো। এবং আমার মনে হয় ও যেভাবে দেখে, ও যেভাবে পরিকল্পনা করে, ওর পরিকল্পনাটার সাথে আমরা যারা মডার্ন ক্রিকেটে কোচিং করতে এসেছি আমাদের সাথে খুব যায়, যার কারণে আমাদের কাছে আশ্চর্য লাগছে না, বাট অন্যদের কাছে অনেক বেশি মনে হতে পারে যে ডিফারেন্ট টাইপ অফ মুভিং সে যাচ্ছে। বাট আমার মনে হয় হান্নান এই মুহূর্তে চমৎকার কাজ করছে। তারেক আজিজ খানের বিশেষত্ব কি? কোনো বিশেষত্ব নেই, আই এম ভেরি সিম্পল। এই যে বললেন যে অভিজ্ঞতা, হয়তো কিছুদিন আগে শুধু নিজেকে আপডেট করার কাজে আছি আপাতত। সেই আপডেট করার কাজটা মানে ওই যে অন্যান্য দেশের সাথে আমাদের যে পার্থক্যটা, আমি একটু স্পেসিফিকভাবে জিজ্ঞাসা করি যে আপনাদের সময় আমরা অনেক সুইং বলার দেখেছি, এখন সেই সুইং বলারদের আসলে সেভাবে দেখা যায় না, এটার কারণটা আসলে কি? সত্যি কথা বলতে কি, খেলার এটা আসলে চেঞ্জ হয়েছে। আগে অনেক দিন পর পর খেলা হতো, এখন আপনি 5 দিনের একটা ম্যাচ শেষ করে একদিন গ্যাপ নিয়ে আপনাকে T20 সিরিজে ব্যাক করছে। এখানে একটা কোচিংয়ের বাইরেও আর একটা বড়, যে আমরা সবসময় কোনো প্রবলেম হলে মনে করি টেকনিক্যাল প্রবলেম, বাট অ্যাডজাস্টমেন্ট একটা বড় বিষয়, অ্যাডাপশন, আপনার সিচুয়েশন অ্যাডাপ্ট করার যে অ্যাবিলিটিটা, এগুলো প্লেয়ারদেরকে আসলে ডেভেলপ করতে হবে। মডার্ন ক্রিকেট এখন আপনার কোচিং মেথডে অনেক বেশি আপনার আপডেটেড হয়েছে। আমাদের দেখবেন রিসেন্টলি প্রায় 30টা কোচকে আপনার লেভেল 3 করানো হয়েছে। সো আমার মনে হয় দিস ইজ দ্য গুড মুভ। অ্যাটলিস্ট আমাদের সবাই আসলে মডার্ন কোচিংটা কীভাবে রান করে সেই জায়গাটা সবাই আপনার ট্র্যাক হতে যাচ্ছে। তো সেই জায়গাটা আপনি যদি বলি যে আমার মনে হয় যে শুধু এই টেকনিক করেই আসলে সব না, টেকনিকের বাইরেও আরও অনেক কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা ডেভেলপ করতে পারি, এবং সেই জায়গাগুলোতে টেকনিক, ট্যাকটিক্স, মেন্টাল এবং ফিজিক্যাল যে 4টা পার্টে আপনার কোচিংটাকে রান করানো হয়, তো সেই জায়গাটা আসলে আরও ডিটেলস ভালো করে জানা দরকার। এবং বলতে পারেন যে তারেক আজিজ এখন ওই মুহূর্তে ওই জায়গাগুলোকে ভালোভাবে জানার চেষ্টা করছে। রংপুর রাইডার্স যখন টিমটা গড়ার পরেই বলা হচ্ছিল যে খানিকটা যে জাতীয় দলের আদলেই আসলে টিমটা করা হয়েছে, সেই তুলনায় রাজশাহী সেভাবে টিম করেনি। আমি যেই প্রসঙ্গটাতে আসতে চাই সেটা হচ্ছে যে পুরো বিপিএল এর শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক যদি কোনো টিম থাকে সেটা হচ্ছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজির দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে, প্লেয়ারদের টাকা পয়সা দেওয়ার দিক থেকে শুরু করে সব জায়গাতেই তারা বেশ ভালো একটা স্পোর্টসম্যানশিপ রেখেছে। কিন্তু পরপর তারা এই যে বারবার কোয়ালিফায়ারে এসে বা এলিমিনেটর রাউন্ডে এসে ব্যর্থ হচ্ছে, ফাইনালে যেতে পারছে না, শিরোপা জিততে পারছে না, এটার কারণটা আসলে কি এত পারফরমারের মধ্যে? না, আমি পার্সোনালি আপনার ইশতিয়াক সাদেকের কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে ফার্স্ট রংপুরে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি 4টা বছর রংপুরে বোলিং কোচ হিসেবে কাজ করেছি। টম মুডির হাত ধরে আমার কোচিংয়ের বলতে পারেন যে আপগ্রেড কোচিংয়ের যাত্রা শুরু হয়েছে।
তা আমি বলবো যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তার বেস্ট আপনার সার্ভিসটা দিয়ে থাকে। রংপুর ওয়েল অর্গানাইজ এবং প্যাশনেট টিম, বাট টিম রেজাল্টের জন্য যা যা করা দরকার আমার মনে হয় যে ওনারা তাই করেছেন, বাট দিস ইজ সামটাইম নিড লাক আপনার। আনপ্রেডিক্টেবল গেম। যে আপনার ক্রিকেটটা গোল বলের খেলা এবং সবাই কখন কাকে ধোকা দেয় বোঝা মুশকিল, বাট আমার মনে হয় যে হ্যাঁ, ট্রফিটা তারা যেভাবে ক্রিকেটটা খেলে, তারা যেভাবে আপনার সব দিক থেকে ফুল সাপোর্ট আছে, নিজস্ব সব কিছু আছে। অন্য ফ্রান্সাইজি তো আপনার প্র্যাকটিসের মাঠও নেই, বাট তাদের ক্ষেত্রে তাও আছে। আই থিঙ্ক আমার মনে হয় যে তারা তাদের জায়গা থেকে দৃষ্টিকোণ থেকে ছোট করে আমাদের সময় উপভোগ করা। ছোট করে এন্ড লাইন টানতে চাই, দুটো লাইনে বলবেন, সেটা হচ্ছে এবারের বিপিএল এর প্রাপ্তি অপ্রাপ্তি। চ্যাম্পিয়নশিপ আমার মনে হয় যে এটা আমাদের ক্যারিয়ারের জন্য একটা বড় বিষয়, এবং সেই জায়গাটায় আমরা আমি বলবো যে লোকাল কোচেরা বিপিএলকে চ্যাম্পিয়ন করেছে, অল ইয়াং কোচেস। তো সেই জায়গাটা আমার মনে হয় যে এটা একটা বড় প্রাপ্তি। অসংখ্য ধন্যবাদ তারেক আজিজ খান আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবারও দেখা হবে এখন মাঠের শোতে। দর্শক, আজকে এখন মাঠের আয়োজন এ পর্যন্তই। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা।